আমরা এই লেকচারে এমিল দুর্খেমের সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় হলো দ্য সোশিওলজি অফ এমিল দুর্খেম। ইনি হলেন এমিল দুর্খেম। এই লেকচারে আমরা এমিল দুর্খেমের জীবন, তার সামাজিক প্রেক্ষিত এবং তার বৌদ্ধিক যে প্রেক্ষিত, তার উপর যে বৌদ্ধিক প্রভাব, সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা এমিল দুর্খেমের যে থিওরিগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। কোদারের মতে এমিল দুর্খেম ছিলেন প্রথম ফরাসি একাডেমিক সোশিওলজিস্ট। একাডেমিক সোশিওলজিস্টের অর্থ আমরা বুঝি যে যিনি কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ান। সোশিওলজি প্রথম দিকে একাডেমিতে স্থান পায়নি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনো স্থান পায়নি। আমরা জানি যে অগস্ট কোঁত, যিনি সমাজতত্ত্বের জনক হিসেবে যাকে আমরা গণ্য করি, তিনি একাডেমির বাইরেই ছিলেন। এছাড়া ফার্ডিনান্ড লাপ্লে, যিনি সোশিওলজিস্ট ছিলেন, তিনিও কিন্তু একাডেমির বাইরে থেকেই কাজ করেছেন। কিন্তু দুর্খেম তিনি বোর্ডিউক্স এবং সরবন বিশ্ববিদ্যালয়ে সোশিওলজির চর্চা করেছেন এবং সরবনেই প্রথম চেয়ার অলংকৃত করেছেন। সোশিওলজির প্রথম চেয়ার, এটাই দুর্খেম অলংকৃত করেছেন। ফলে এই কারণেই কোজার বলছেন এমিল দুর্খেম was the first French academic sociologist. দুর্খেম ফ্রান্সের এস্পিনল লরেন এ জন্মগ্রহণ করেন 15ই এপ্রিল 1858 সালে। উনি মারা যান 15ই নভেম্বর 1917 সালে। তখন তার বয়স হয়েছিল 59 বছর। দুর্খেম ছিলেন একজন রাবির পুত্র। রাবি অর্থাৎ একজন ইহুদি ধর্মযাজক। দুর্খেম ইহুদি ছিলেন, অ্যাশকেনাইট শাখার ইহুদি। তিনি ইকোল নর্মাল সুপিরিয়রে পড়াশোনা করেছেন। সেই সময়কার এটি ছিল সেরা কলেজ, যেখানে ফ্রান্সের সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়তো এবং পরবর্তীকালে দেখা গেছে যে এই কলেজে যারা পড়েছিল তারা বিভিন্ন ক্ষেত্রে তারা সুনামের সঙ্গে কাজ করেছে। দুর্খেম সোশিওলজি পড়িয়েছেন এবং পেডাগগি একই সঙ্গে বোর্ডিউক্স বিশ্ববিদ্যালয়ে। পরে তিনি সরবন বিশ্ববিদ্যালয়, যেটা পারিতে অবস্থিত, তার প্রফেসর অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন হিসেবে কাজ করেন। পরে তিনি সোশিওলজির প্রথম চেয়ার অলংকৃত করেন। এবার তার সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি। দুর্খেম যে সময় জন্মেছেন এবং বড় হয়েছেন, সে সময় ফ্রান্সে একটা টালমাটাল অবস্থা চলছিল। ফ্রান্স ওয়াজ ইন টার্ময়েল।
দক্ষিণ এবং বামপন্থীদের মধ্যে নিয়মিত দ্বন্দ্ব লেগে থাকত। যে সময়টা উনি কাজ করেছেন সেটা ছিল তৃতীয় প্রজাতন্ত্র বা থার্ড রিপাবলিক, যেটা ১৮৭১ সালে প্রতিষ্ঠিত হয় ফ্রাঙ্কো জার্মান যুদ্ধের পর। ফ্রাঙ্কো প্রাশিয়ান ওয়ার হয়েছিল এবং তাতে যে থার্ড এম্পায়ার যেটা নেপোলিয়ন দ্য থার্ড তৈরি করেছিলেন তার পতন হয় এবং তারপরে থার্ড রিপাবলিক স্থাপন হয়। এই থার্ড রিপাবলিকে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়, কিন্তু গণতন্ত্রের শত্রু অনেক ছিল। তার মধ্যে অন্যতম ছিলেন ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাকমাহন। তিনি তৃতীয় নেপোলিয়নের মতন ডিক্টেটর হওয়ার খোয়াব দেখছিলেন, কিন্তু বিরোধীদের প্রবল বাধার জন্যে তিনি তার ইচ্ছা পূরণ করতে পারেননি। আরেকজন চক্রী ছিলেন জেনারেল বুলজার। জেনারেল বুলাস ফ্রান্সের যুদ্ধের মন্ত্রী ছিলেন। সেই সময় ফ্রান্সে ব্যাপক দুর্নীতি ছিল এবং মানুষ দুর্নীতির সমালোচনায় মুখর ছিল। বুলেস বলেছিলেন যে তিনি ফ্রান্সকে দুর্নীতি মুক্ত করবেন এবং নানান গালভরা কথা বলে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন এবং অনেকটা জনপ্রিয় হয়েও ছিলেন এবং তার ইচ্ছে ছিল ক্ষমতা দখল করা। তিনি ভাবছিলেন ক্ষমতা দখল করবেন, কিন্তু তখনকার ফরাসি সরকার তার গতিবিধির ওপর নজর রাখে এবং তাকে জানিয়ে দেওয়া হয় যে ফরাসি সরকার তার দেশদ্রোহিতার অনেক প্রমাণ তাদের কাছে আছে এবং শিগগিরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তার বিচার হবে। এইসব শুনে তিনি ভয় পেয়ে বেলজিয়ামে পালিয়ে যান এবং সেইখানে আত্মহত্যা করেন। এবার আমরা দেখি দুর্খেম কিভাবে সামাজিক জীবনে অংশগ্রহণ করেছিলেন। প্রথম উনি আত্মপ্রকাশ করেন ড্রেফিউস কেসে। ড্রেফিউস এখানে যেটা হয়েছে এটা একেবারেই সত্যি। ট্রেটার স্পাইস লাইস অ্যান্ড জাস্টিস ডিনাইড, দ্য ড্রেফিউস অ্যাফেয়ার। ড্রেফিউস ছিলেন একজন ফরাসি মিলিটারি অফিসার, ক্যাপ্টেন ড্রেফিউস। বলে রাখা ভালো তিনি ইহুদি ছিলেন। তার বিরুদ্ধে একটা বিরাট ষড়যন্ত্র হয়েছিল। ওনাকে গুপ্তচর বৃত্তির জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে ড্রেফিউসকে ঠিক মতন বিচার বিচার ব্যবস্থা তার মধ্যে ঠিক মতন বিচার করা হয়নি, তার প্রতি অন্যায় করা হয়েছে। ড্রেফিউস কেস ফ্রান্সকে দুটো ভাগে ভাগ করে দেয়।
প্রো এবং অ্যান্টি ড্রেফিউজার্স। যারা ড্রেফিউজকে পক্ষে নিয়েছিলেন, যারা ড্রেফিউজের পক্ষে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন এমিল জোলা, তখনকার বিখ্যাত সাহিত্যিক। তিনি একটি পত্রিকায় প্রকাশ্যে ড্রেফিউজ কেসের সমালোচনা করেন। তার যে চিঠি সেটার শিরোনাম দেন "অ্যাকিউজ" অর্থাৎ "আই অ্যাকিউজ"। ডুইখেম এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ড্রেফিউজের পক্ষে এবং শেষ অবধি ড্রেফিউজাররা তাদের তাদের জয় হয়। ড্রেফিউজের আবার বিচার হয় এবং সেই বিচারে ড্রেফিউজ নির্দোষ প্রমাণিত হয়। ড্রেফিউজ কেসের যে তাৎপর্য সেটা কি? দেখা গেল যে ড্রেফিউজকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছিল। কেন ফাঁসানো হয়েছিল? তৎকালীন ফ্রান্সে ইহুদি বিদ্বেষ অর্থাৎ অ্যান্টিসেমিটিজম তার গভীর গভীরে ছিল। অ্যান্টিসেমিটিজমের শেকড় খুব গভীরে থাকার ফলে ইহুদিদের বিরুদ্ধে নানা ধরনের অন্যায় হতো। ড্রেফিউজ অ্যাফেয়ার সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ফ্রান্সের এই ইহুদি বিদ্বেষ। এইবার আমরা দেখি যে ফ্রান্সের সামাজিক পরিকাঠামো ডুইখেইমের সময় কিভাবে বদলেছে। 1870 সালে অর্থাৎ যখন তৃতীয় নেপোলিয়ন ক্ষমতায় ছিলেন, তখন ফ্রান্স মূলত একটি কৃষি প্রধান দেশ ছিল। কিন্তু 1914 সালে ঠিক প্রথম বিশ্বযুদ্ধের আগে আমরা দেখলাম যে কৃষির জনসংখ্যা বা কৃষি নির্ভর জনসংখ্যা কমে 44% হয়। অন্যদিকে শিল্পের শ্রমিক অনেক বাড়ছে। 1870 সালে শিল্পের শ্রমিকের মানে জনসংখ্যার 23% ছিল শিল্পে কাজ করা শ্রমিক। 1914 সালে সেটা বেড়ে দাঁড়ায়, শিল্প শ্রমিকের সংখ্যা বেড়ে দাঁড়ায় জনসংখ্যার 29%। শিল্প শ্রমিক বাড়ার সঙ্গে সঙ্গে সমাজতান্ত্রিক আন্দোলনও শুরু হয়। শ্রমিকরা ট্রেড ইউনিয়নের অধিকার পায়। ফ্রান্স আস্তে আস্তে শিল্প সমাজের দিকে পরিণত হয়, শিল্প সমাজের পরিণত হয় এবং মধ্যবিত্তরা তৃতীয় যে প্রজাতন্ত্র তার মুখ্য ভূমিকা পালন করে। এবার আমরা আবার দেখি ডুইখেম কিভাবে সামাজিক জীবনে অংশগ্রহণ করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি একটি কমিটির প্রধান হিসেবে কাজ করেন, যে কমিটির কাজ ছিল
প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাসের ওপর যে নথিগুলো সেগুলো প্রকাশ করার এই দায়িত্ব নিয়ে তিনি এই কমিটির কাজ করেন। ডুইখেম ঘোর জার্মান বিরোধী ছিলেন। তিনি জার্মানদের অনেকগুলো প্রবন্ধের মাধ্যমে আক্রমণ করেন, কিন্তু ট্যালকট প্যারসন যথার্থ বলেছেন যে এই যুদ্ধ ডুইখেমকে বড় আঘাত দেয়। ডুইখেমের একমাত্র ছেলে আঁদ্রে, তিনি বেঁচে থাকলে খুব বড় একজন পণ্ডিত হতে পারতেন, কিন্তু তিনি যুদ্ধে মারা যান। এবং এই যে আঘাতটা ডুইখেম কিন্তু সহ্য করতে পারেননি। তিনিও আন্দ্রের মৃত্যুর কিছুদিন পর তিনিও মারা যান। এবার আমরা ডুইখেমের বৌদ্ধিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। ডুইখেম অনেক পণ্ডিত, অনেক গবেষকদের দ্বারা প্রভাবিত হয়েছেন। আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখি ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স কিরকম ছিল। ফরাসি পণ্ডিতদের মধ্যে যারা ডুইখেমকে সরাসরি প্রভাবিত করেছেন তাদের লেখনীর মাধ্যমে, তারা ছিলেন মন্তেস্কু, কুট, বুত্রু এবং ঐতিহাসিক কুলাজ। মন্তেস্কুকে অনেক সময় বলা হয় প্রথম ফাংশনালিস্ট। তিনি প্রথম দিকে সমাজকে একটা সমগ্রভাবে ভাবেন, এটা হোলিস্টিক ভিউ, অর্থাৎ একটা সমগ্র ভাবে তিনি সমাজকে ভাবেন, এবং তার এই মত ডুইখেমকে গভীরভাবে প্রভাবিত করে। মন্টেস্কুর যে মূল অধ্যয়ন পদ্ধতি ছিল নিরীক্ষণ, আনডগম্যাটিক অবজারভেশন, অর্থাৎ তার মধ্যে কোন রকম চিন্তা ভাবনা, কোন রকম পক্ষপাতিত্ব এগুলো থাকবে না। মন্টেস্কু মনে করতেন ধর্ম হলো একটি সামাজিক প্রতিষ্ঠান। মন্টেস্কু কিছু কিছু বিষয়কে খুব খারাপ চোখেই দেখতেন। তিনি মনে করতেন যে স্বৈরতন্ত্র, দাস প্রথা এবং অসহিষ্ণুতা খুব খারাপ জিনিস। এবার আমরা কোঁতের প্রভাব নিয়ে আলোচনা করি। কোঁত ডুইখেমের যে ধারণা সলিডারিটি, অর্থাৎ সংহতির যে ধারণা, সেটা ছিল ওনার একটা মূল ধারণা। গোটা সমাজতত্ত্ব আমরা দেখেছি সংহতির ধারণাটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তো এইখানে কোঁতের একটা বড় ভূমিকা ছিল। কোঁতের যে সংহতি সম্পর্কে ধারণা, সেটাই ডুইখেমকে প্রভাবিত করে। কোঁত মনে করতেন যে প্রতিষ্ঠানগুলিকে কিভাবে মূল্যায়ন করব, না বৃহৎ সমগ্রকে তারা কি প্রভাব রাখছে। পরিবার পরিবার সমাজকে, বৃহৎ সমাজে কি ভূমিকা পালন করছে। এভাবে তিনি একটা ফাংশনালিস্ট যে মত
তিনি প্রবর্তন করেন। সবসময় একটা যেটা পরে দুর্গেমকেও প্রভাবিত করে। কোঁত আরো বলেছেন যে সমাজের বিভিন্ন অংশের মধ্যে একটা সুসম্পর্ক থাকা উচিত। There must be harmony between different parts of the social system. আরেকজন পণ্ডিত যিনি দুর্গেমকে প্রভাবিত করেন তিনি হচ্ছেন ফুস্তাল দা কুলাজ। তিনি ছিলেন একজন ঐতিহাসিক এবং তার ঐতিহাসিক যে পদ্ধতি সেটা দুর্গেমকে যথেষ্ট প্রভাবিত করে। তার ঐতিহাসিক চিন্তার মধ্যে দুটো মূল উপাদান ছিল। একটা হচ্ছে অবজেক্টিভিটি বা নৈর্ব্যক্তিকতা। দ্বিতীয়ত হচ্ছে উনি সেকেন্ডারি সোর্স গুলিকে খুব একটা নির্ভরযোগ্য মনে করতেন না। তিনি প্রথম যিনি আইডিয়া অফ হিস্টোরিক্যাল ইম্পার্শিয়ালিটি অর্থাৎ আমার ভালো লাগুক বা না লাগুক আমি যখন ইতিহাসকে বর্ণনা করব তখন আমি ইম্পার্শিয়াল থাকবো। আমি কোনো দিকে কোনো ঐতিহাসিক কোনো পক্ষ নেবে না। এটাই হলো তার বক্তব্য। তিনি বর্তমান নথির উপরেই ভরসা করতেন। দুর্খেমের যে কাজ de la division du travail social অর্থাৎ ডিভিশন অফ লেবার ইন সোসাইটি এই কাজ কাজটার কে তিনি যথেষ্ট প্রভাবিত করেছিলেন। আরেকজন ছিলেন এমিল বুত্রু। তিনি বলছেন বাস্তব অর্থাৎ রিয়েলিটি তার অনেকগুলো স্তর থাকতে পারে। যেমন ধরা যাক যে একটা পরীক্ষা হচ্ছে অর্থাৎ আমার যেরকম ছাত্ররা পরীক্ষা দেয় তো যখন ছাত্রের দিক থেকে পরীক্ষা এক ধরনের বাস্তব আবার পরীক্ষকের দিক থেকে পরীক্ষা আবার বাস্তবতা কিন্তু একটু অন্য স্তরে দুজনেই পরীক্ষার সঙ্গে যুক্ত কিন্তু ছাত্রদের কাছে পরীক্ষা যে ধরনের বাস্তব আর পরীক্ষকের কাছে কিন্তু তা নয়। পরীক্ষার্থীর কাছে যে ধরনের বাস্তব পরীক্ষকের কাছে কিন্তু সেই ধরনের বাস্তবতা নেই। তার বাস্তবতা অন্য ধর। তো ফলে রিয়েলিটির বিভিন্ন লেভেল থাকতে পারে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বিভিন্ন লেভেল থাকতে পারে। উনি আরো বলছেন যে বিজ্ঞান ধর্মের সঙ্গে বিজ্ঞানের একটা সহাবস্থান থাকতে পারে। ধর্মের সঙ্গে নৈতিকতার সহাবস্থান থাকতে পারে। বিজ্ঞান তার মতে নিম্ন স্তরের যে তথ্য সেইগুলোকে উদ্ঘাটন করে। আর ধর্ম অনেক উচ্চ মার্গের বাস্তবকে উদ্ঘাটন করে। মেটাফিজিক্স অধিবিদ্যা এবং ধর্ম সেটা সেটা অস্তিত্বর একটা অস্তিত্বর যে দিকগুলো রয়েছে তার মধ্যে অধিবিদ্যা এবং ধর্ম এই
অধিবিদ্যা এবং ধর্মকে আমরা তার ভূমিকাকে আমরা অস্বীকার করতে পারি না। এবার আমরা আসি ব্রিটিশ প্রভাব দুর্কহেমের উপর কিভাবে পড়েছিল। প্রথমেই আমরা দেখব হারবার্ট স্পেন্সারের ভূমিকা। হারবার্ট স্পেন্সার তার সবচেয়ে যে প্রভাবশালী তত্ত্ব হলো তার বিবর্তনবাদ, থিওরি অফ এভলিউশন। এভলিউশন সম্পর্কে হারবার্ট স্পেন্সার বলছেন, চেঞ্জ ফ্রম ইনকোহারেন্ট হোমোজিনিটি টু কোহারেন্ট হেটেরোজেনিটি। ইনকোহারেন্ট হোমোজিনিটি মানে হোমোজিনিয়াস, একই একই রকমের সবকিছু। সমাজের ক্ষেত্রেই বলছি যে কোনো আহ, সমাজ সবাই একই রকমের একই ধরনের বিশ্বাস তাদের আছে, কিন্তু তাদের মধ্যে যে কোহেরেন্স অর্থাৎ যে নিজেদের মধ্যে চিন্তা ভাবনার মিল, চিন্তা ভাবনা সম্পর্কে খুব একটা যুক্তিবাদী চিন্তা ভাবনা নেই, সেজন্য এটা ইনকোহারেন্ট হোমোজিনিটি। চিন্তা ভাবনা আছে ঠিকই, কিন্তু সেটা যুক্তিবাদী নয়। একই ধরনের বিশ্বাস আছে, একই ধরনের কাজকর্ম করছে, কিন্তু ঠিক যুক্তির দিকে বিশ্বাস করছে না। যেমন ধরো নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করছে, এগুলো হচ্ছে ইনকোহারেন্ট হোমোজিনিটি। তাই থেকে পরিবর্তিত হচ্ছে কোহেরেন্ট হেটেরোজেনিতে। আধুনিক সমাজে বিজ্ঞান এবং যুক্তিবাদের উপরে ভিত্তি করে আধুনিক সমাজ দাঁড়িয়ে আছে, এবং আবার আধুনিক সমাজ হেটেরোজেনিটি, নানা ধরনের লোক রয়েছে, তাদের নানা ধরনের পেশা, নানা ধরনের চিন্তা ভাবনা। দুর্খেইমের যে তত্ত্ব যে যান্ত্রিক থেকে জৈবিক সংহতি, সেটা কিন্তু স্পেন্সারের প্রভাব সেখানে লক্ষ্য করা যায়। আরেকজন গবেষক হলেন উইলিয়াম রবার্টসন স্মিথ। তার ধর্মীয় যে চিন্তা ভাবনা সেটা কিন্তু দুর্খেমকে যথেষ্ট প্রভাবিত করে। তার মূল বিষয় হচ্ছে কমিউনিটি অফ বিলিভার্স। মার্গারেট ওয়ারবার্ন মনে করতেন যে স্মিথের ধর্মীয় যে তত্ত্ব, ধর্মতত্ত্ব, সেটা আসলে একটি ফাংশনালিস্ট থিওরি, অর্থাৎ ক্রিয়াবাদী তত্ত্ব। স্মিথ মনে করতেন যে ধর্ম হচ্ছে মানুষের সংগঠিত জীবনের একটি অঙ্গ, এবং যে মানুষ আচার আচরণ পালন করবে সে আসলে দেখাচ্ছে সে সমাজেরই একজন। যদি না করে তাহলে বোঝা যাবে যে সেই মানুষটি সমাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। দুর্খেইমের যে ধর্মীয় সমাজতত্ত্ব, যেটা তার আহ, বই লা ফর্ম এলিমেন্টাire de la vie religieuse, la système totémique et অস্ট্রেলি, সেটাতে উইলিয়াম রবার্টসন স্মিথের যে প্রভাব দেখা যায়, অর্থাৎ এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফে আমরা যে মূল যে তত্ত্ব আমরা পাই সেটা কিন্তু রবার্টসন স্মিথের যথেষ্ট
প্রভাব লক্ষ্য করা যায়। এবার আমরা দেখি জার্মান প্রভাব। সবচেয়ে ১ম এ আমাদের বলতে হয় উইলিয়াম উন্ড। উইলিয়াম উন্ড ছিলেন অ্যা তাকে বলা হতো ফাদার অফ সাইকোলজি, মনস্তত্ত্বের জনক বা মনস্তত্ত্বের পিতা যাই বলো। তিনি লিপজিগে ১৮৭৯ সালে ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজি খোলেন। তিনি মনস্তত্ত্বের সঙ্গে দর্শনের তফাৎ করেন। তিনি মনস্তত্ত্বে এক ধরনের যে আত্ম উপলব্ধি, introspection, আত্মচিন্তা এর মাধ্যমে মনস্তত্ত্বকে আ এই এই পদ্ধতিটা উনি মনস্তত্ত্বে প্রয়োগ করেন। ডুইখেম ওন্টের কাছ থেকে শিখেছিলেন কালেকটিভ কনশাসনেস সম্পর্কে, যৌথ যে চেতনা সেটা সম্পর্কে শিখেছিলেন ওন্টের কাছ থেকে। এছাড়া উনি বৈজ্ঞানিকভাবে কিভাবে গবেষণা করতে হয় সেটাও ওন্টের কাছ থেকে শিখেছিলেন। আরেকজন ছিলেন ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট ছিলেন বিখ্যাত দার্শনিক। তার মূল চিন্তা হলো যে তার নীতিবাদ, নীতি নীতি সম্পর্কে বলছেন যে একটাই মৌলিক নীতি হচ্ছে যার ভিত্তিতে সব নৈতিক কর্তব্য যার ভিত্তি। উনি বলছেন সমস্ত নৈতিক যে নীতি সেগুলো ভিত্তি হলো যুক্তি। ডুইখেমের যে নৈতিক চিন্তাভাবনা অর্থাৎ ডুইখেমস এথিক্স সেটা কিন্তু কান্টের নীতির বাদ দ্বারা অনেকটাই প্রভাবিত। এবার আমরা দেখি দুর্খেইমের কিছু কাজ। প্রকাশিত বই প্রফেশনাল এথিক্স অ্যান্ড সিভিক মরালস। দেখো এটা হচ্ছে রুলস অফ সোশিওলজিক্যাল মেথড, প্রিমিটিভ ক্লাসিফিকেশন, সোশিওলজি অ্যান্ড ফিলসফি, এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ, moral education, on morality and society, এমিল ডুরখেইম। এটা হচ্ছে অন সুইসাইড। এবার দেখা যাক ডুরখেইমের বইয়ের উপর কি কি লেখা আছে, কয়েকটা উল্লেখ করলাম। ডুরখেইম অন পলিটিক্স অ্যান্ড দ্য স্টেট, এটা তার রাজনৈতিক সমাজতত্ত্ব নিয়ে লেখা। এমিলি ডুরখেইম সিলেক্টেড রাইটিংস অন এডুকেশন। আমরা জানি যে তিনি শিক্ষা নিয়েও চিন্তাভাবনা করেছিলেন। এমিলি ডুরখেইম অন ইনস্টিটিউশনাল অ্যানালিসিস, মার্ক টগরটের লেখা বই। এছাড়া অ্যান্টনি গিডেন্স লিখেছেন এমিলি ডুরখেইম সিলেক্টেড রাইটিংস। ডুরখেইম কিভাবে তার বৌদ্ধিক প্রভাব কিভাবে ফেলেছিলেন? তিনি ফেলেছিলেন তার মূলত ৪ টে বই নিয়ে। এবং তার বন্ধু তার বৌদ্ধিক প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে তার বন্ধু ফেলিক্স অ্যালকানার কিন্তু ভূমিকা নিয়ে কিছুটা আলোচনা করা উচিত। ফেলিক্স অ্যালকান ছিলেন একজন ফরাসি প্রকাশক। তিনি ডুরখেইমকে তার মৌলিক গবেষণাগুলিকে প্রকাশ করার ব্যাপারে খুব সাহায্য করেছিলেন। এটা কিন্তু খুব বড় কথা। সাধারণত প্রকাশকরা গবেষণাপত্র বার করতে চান না, প্রকাশ করতে চান না।
যারা নিজেদের পয়সায় সাধারণত প্রকাশকরা গবেষণাপত্র বার করতে চান না। আমার নিজের অভিজ্ঞতা রয়েছে। তো তার মূল মৌলিক যে কাজগুলো আমি এটা হচ্ছে ১ম এ আমি ফরাসিতে বলছি। "De la division du travail social" de Paris Alcan 1893. Translation: The Division of Labor in Society by W.D. Halls. Les règles de la méthode sociologique sociale de Paris Alcan 1895. The translation হচ্ছে The Rules of Sociological Method by Sarah A. Solvay and John H. Muller. তারপর হচ্ছে La Suicide Etude de Sociologie. এটাও পারিতে আলকান 1897 সালে প্রকাশ করেছেন। The translation হচ্ছে Suicide: A Study in Sociology by George Spalding and John Simpson. La forme élémentaire de la vie religieuse, la système totémique et Australie. এটাও পারিতে প্রকাশ করেছেন অ্যালকান ১৯১২ সালে। ট্রান্সলেশন দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ বাই জে ডাব্লিউ সোয়েন। এবার আমরা দেখি যে তার মূল যে কাজের যে সামারি। ডিভিশন অফ লেবার ইন সোসাইটি কি নিয়ে আলোচনা করেছেন? সোশ্যাল সলিডারিটি, সোশিওলজি অফ ল, সোশ্যাল চেঞ্জ। দ্য রুলস অফ সোশিওলজিক্যাল মেথড উনি আলোচনা করেছেন সোশ্যাল ফ্যাক্টস কিভাবে স্টাডি করতে হয়, কিভাবে সোশ্যাল ফ্যাক্ট নিয়ে গবেষণা করতে হয় এবং এইখানে তার মেথোডোলজি নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন যে কিভাবে গবেষণা করতে হবে সেই নিয়ম কানুনগুলো এখানে তিনি লিপিবদ্ধ করেছেন। সুইসাইড এ স্টাডি ইন সোশিওলজি, এটা রুলস অফ সোশিওলজিক্যাল মেথডে যে নীতিগুলো উনি প্রবর্তন করেছিলেন সেগুলো তিনি এখানে এই কাজে প্রয়োগ করেছেন। এখানে সুইসাইডের সঙ্গে সোশ্যাল সলিডারিটির সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। শেষ বইটা হচ্ছে এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ। অস্ট্রেলিয়ান টোটেমিজম নিয়ে এখানে আলোচনা করেছেন এবং সেখানে ধর্মের সঙ্গে সামাজিক সংগতির কি সম্পর্ক সেটা নিয়ে উনি আলোচনা করেছেন। ডুইকেম বিশ্বের প্রথম সমাজতাত্ত্বিক পত্রিকা প্রফেশনাল জার্নাল সেটা উনি সম্পাদনা করেন। এটা হলো ল্যাডি সোশিওলজিক। এর কাজ ছিল কি? এক হচ্ছে মৌলিক গবেষণা প্রকাশ করা। ২ নম্বর হচ্ছে যে গবেষণা গ্রন্থ প্রকাশিত হচ্ছে তার পর্যালোচনা করা। এই দুটো কাজই কিন্তু বর্তমানে যে গবেষণা পত্রিকাগুলো আছে সেগুলো কিন্তু মূলত এই দুটি কাজই করে। এবার দেখি কয়েকজন কারা দুর্খেমের সঙ্গে সহযোগিতা করেছিলেন। এই ছিল মার্সেল মস, দুর্খেমের ভ্রাতুষ্পুত্র। তিনি দুর্খেমের সঙ্গে দি গিফট লিখেছিলেন। লুসিয়েন লেভি ব্রুল তিনি লিখেছিলেন একটা বই প্রিমিটিভ মেন্টালিটি। আরেকজন ছিলেন সেলেস্টিয়ান বুগুল, তিনি লিখেছিলেন এসেস অন দ্য কাস্ট সিস্টেম। আরেকজন ফ্রাঙ্কফার্ট সিমিয়ান, তিনিও নানা রকম বই লেখেন। এখানে আমরা শেষ করছি। এর পরে লেকচারে আমরা
দুর্খেইমের থিওরি নিয়ে আলোচনা করব।